আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি টোটাল 4টা বিষয় নিয়ে কথা বলবো। এই 4টা বিষয় নিয়ে কথা বলার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ অনেকেই এইচএসসি পাশ করে ভালো মানের একটা চাকরি খুঁজতেছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। শুধুমাত্র এইচএসসি পাশ করেও যে শিক্ষক হওয়া যায়, যারা খুব দ্রুত এইচএসসি পাশ করেছে তাদের অনেকেরই এই বিষয়টা না জানা। তারা অনেকেই আমার কাছে জানতে চাইছে যে এইচএসসি পাশ করে কি তেমন ভালো মানের কোনো চাকরি পাওয়া যায় কি না, যার কারণেই আজকের ভিডিওটা নেওয়া হয়েছে। তো চলুন আমরা যে 4টি বিষয় নিয়ে কথা বলবো সেই 4টি বিষয় সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। প্রথমত, এইচএসসি পাশ করে চাকরি পাওয়া যায় কি না এই বিষয়টা শিক্ষক নিবন্ধন থেকে নেওয়া হয়েছে। আর এইচএসসি পাশ করে চাকরি কি পরীক্ষা দেওয়া যাবে কিনা শিক্ষক নিবন্ধনে, এটা একটা প্রশ্ন। এটা সরকারি চাকরি না বেসরকারি চাকরি, এটা অনেকেরই প্রশ্ন থাকে। এই বিষয়টা আপনাদের টোটাল ক্লিয়ার করে দেব, কারণ অনেকেই রয়েছে যারা আসলে শিক্ষক নিবন্ধনের যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে, শিক্ষক নিবন্ধন 1-এ পরীক্ষা দেওয়া থাকে, 2-তে পরীক্ষা দেওয়া থাকে, অথবা কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকে, তারা অনেকেই জানে না এটা সরকারি চাকরি কিনা বেসরকারি চাকরি। তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কার্যকারী হবে। এছাড়াও সুযোগ সুবিধা কেমন পাওয়া যায় এই ধরনের চাকরিগুলোতে, তাছাড়া যে প্রশ্নটা নেওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি কেমন, আশা করছি এই পুরো বিষয়টা বুঝলে আপনারা আপনাদের প্রস্তুতি নেওয়ার বিষয়টাকে আরও বেশি মধুর করতে পারবেন, আরও বেশি জোরালো করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে প্রথম প্রশ্নটা নেওয়া হয়েছে, এইচএসসি পাশ করে কি পরীক্ষা দেওয়া যায় শিক্ষক নিবন্ধনে। হ্যাঁ, অবশ্যই এইচএসসি পাশ করে শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দেওয়া যায়, তবে যে পরীক্ষাটাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন সেটা হচ্ছে স্কুল পর্যায়ে 2-তে। দেখুন, আগেই বললাম এখানে 3টা আলাদা আলাদা সেক্টরে পরীক্ষা নেওয়া হয়। একটা হচ্ছে স্কুল পর্যায়ে 1, একটা স্কুল পর্যায়ে 2 এবং একটা কলেজ পর্যায়ে। এর মধ্য থেকে স্কুল পর্যায়ে 1 হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, স্কুল পর্যায়ে 2 হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, এবং কলেজ পর্যায়ে হচ্ছে কলেজ লেভেলের জন্য, অর্থাৎ প্রভাষক যারা হবে তাদের জন্য। তো এর ভিতর থেকে স্কুল পর্যায়ে 2-তে পরীক্ষা দেওয়া যায়। আর স্কুল পর্যায়ে 2-র জন্য আপনার যে ক্লাসগুলো নিতে হবে সেটা হচ্ছে নর্মালি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আপনাকে যুক্ত হতে হবে এবং সেখানে ক্লাস নিতে হবে। তো চলুন আমরা বিস্তারিত বিষয়টা জানি। তো বুঝতেই পারছেন তাহলে এইচএসসি পাশ করে আসলে এখানে পরীক্ষা দেওয়া সম্ভব, তবে সেটা স্কুল পর্যায়ে 2-তে। এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, এটা সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি। বাইরে প্রচুর সাউন্ড হচ্ছে, মাইকের কোনো একটা বিষয় নিয়ে ঘোষণা দিচ্ছে। যাই হোক, সেদিকে আমরা মনোযোগ না দেই, একটু সাউন্ড হলেও একটু মানে নেবেন। আচ্ছা, এটা সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি। দেখুন, এই যে চাকরিটা শিক্ষক নিবন্ধনের চাকরি, সেটা স্কুল পর্যায়ে 1 হোক, 2 হোক বা কলেজ পর্যায়ে হোক, এটা সরকারি এবং বেসরকারি চাকরির মাঝামাঝি টাইপের চাকরি। কেন মাঝামাঝি বলতেছি, এটা টোটালি সরকারি চাকরি না, তবে এটা বেসরকারিও না। বেসরকারি যেমন প্রতিষ্ঠান আছে, দেখবেন আপনার আশপাশেই দেখবেন যে কেজি স্কুল টাইপের এই জাতীয় প্রতিষ্ঠান রয়েছে, সেরকম কোনো প্রতিষ্ঠান না। এটা সরকার দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে, তবে এটাকে বলা হয় এমপিএভুক্ত। এমপিএভুক্ত মানে যে সকল বিষয়গুলোর ওপর এমপির কাছে আসলে এর যে যাবতীয় সকল দায়িত্ব আসে সেটা হচ্ছে এমপিএভুক্ত। যেমন ধরুন, এই ক্ষেত্রে দেখা যায় যে বেতনটা আসে সেটা কিন্তু আপনি নর্মালি ব্যাংক থেকেই তুলতে পারবেন, তবে এমপির মাধ্যমে এই বেতনগুলো চলে আসে, যার কারণে এটাকে বলা হয় এমপিওভুক্ত। এটা কিন্তু বেসরকারি চাকরি নয়, এটা সরকারি চাকরিও নয়, এটা এমপিওভুক্ত চাকরি। এরপরে এখানে সুযোগ সুবিধা কেমন। সুযোগ সুবিধাটা হচ্ছে, ধরুন আপনাকে যদি বলা হয় যে 10ম গ্রেডে বা 11তম গ্রেডে, ধরে নিলাম যে 11তম গ্রেডের একটা চাকরি আপনি করতেছেন, এক্সাম্পল, এটাতেই বুঝে দিতে সুবিধা হবে আপনাদের। 11তম গ্রেডে ধরে নিলাম, আমরা কিন্তু ধরলাম এটা যে আপনার যে বেতন আছে সে বেতন হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকায় বেতনে আপনি একটা জব করতেছেন। এই জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন সরকারি চাকরি করবেন তখন এই জবের প্রায় 50% আপনি আরও আনুষঙ্গিক অন্য অন্য ভাতা পাবেন। তাহলে 12-র সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে 6,000 আরও অন্য অন্য আনুষঙ্গিক বিষয় নিয়ে যুক্ত হচ্ছে, তাহলে হচ্ছে এখানে কত, 18,000 টাকা। এই ক্ষেত্রে দেখা যাবে যে স্কুল পর্যায়ে 2 বা স্কুল পর্যায়ে 1 বা কলেজ পর্যায়ে যারা চাকরি করবে তাদের ক্ষেত্রে এই যে অতিরিক্ত যে ভাতাটা আছে, বিভিন্ন ধরনের ভাতা থাকে, শিক্ষা ভাতা থাকে সন্তানাদির জন্য, এছাড়া আপনার মনে করেন যে টিফিন ভাতা থাকে, বিভিন্ন ধরনের ভাতাই থাকে, এই ভাতাটা পাওয়া যাবে না। তবে ভাতাটা না পেলেও এখান থেকে কিন্তু মোটা অঙ্কের বেতনই তোলা যায়। কীভাবে সেটা একটু আপনাদের বুঝে দেই। অনেক সময় সরকারি চাকরি যারা করে তাদের থেকেও এই এমপিওভুক্ত চাকরিগুলোতে একটু স্যালারি বেশি পাওয়া যায়। নর্মাল স্যালারি কিন্তু সরকার থেকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 12,000
টাকা। এটা কিন্তু আপনি ব্যাংক থেকেই তুলতে পারবেন, এতে কোনো হ্যাসেল নেই বা কোনো ঝামেলা নেই। সরকারি চাকরির মতোই সরকারি চাকরির বেতন যেভাবে নেয় এখানেও সেভাবেই নিতে পারবেন। তবে এখানে এই অতিরিক্ত ভাতা 6,000 যুক্ত হবে না। তবে কি হবে, দেখবেন যে কোনো প্রতিষ্ঠান থাকে না কেন সেই প্রতিষ্ঠানে বাৎসরিক অনেকগুলো পরীক্ষা নেওয়া হয়ে থাকে। বিভিন্ন ধরনের দেখবেন যে ওই প্রতিষ্ঠানের আন্ডারে আবার বিভিন্ন দোকানপাট ভাড়া দেওয়া থাকে। এগুলো থেকে যেই ইনকামগুলো আসে সেই ইনকামগুলো সেই শিক্ষকেরা ভাগ বটোয়ারা করে নেয়। এটা কিন্তু একটা সিস্টেম, এই সিস্টেমেই এই প্রতিষ্ঠানগুলো চলে। তো এক্ষেত্রে দেখা যায় যে তাদের যে এই ভাতাটা না থাকলেও ভাতাটা মাইনাস হলেও অন্য অন্য এই সকল বিষয়গুলো যুক্ত হয়ে তাদের বেতন বা স্যালারিটা আরও অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। অনেক প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলোর এই সকল বিষয় যুক্ত হওয়ার পর দেখা যায় যে সরকারি চাকরিতে যারা বেতন পায় এই বোনাস বা ভাতাসহ তাদের থেকেও বেশি পরিমাণ বেতন তুলতে পারে এমপিওভুক্ত শিক্ষকেরাই। এরকম কিন্তু অনেকটাই দেখা যায়। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর একটা বিষয় এখানে যে এখানে পেনশন পাওয়া যায় কিনা, যেমন ধরুন সরকারি চাকরিতে নর্মালি পেনশন পাওয়া যায়। এটা যে চাকরি করেছে চাকরির বয়স শেষ হওয়ার পর মোটা অঙ্কের একটা রিটায়ারমেন্টে যাওয়ার সময় একটা টাকা পায়, তারপরে আবার প্রতি মাসে একটা পেনশন পায়। দেখা যাচ্ছে সে যদি মারাও যায় বা সে যদি আর দুনিয়াতে নাও থাকে তাহলে দেখা যাচ্ছে যে তার যে ওয়াইফ রয়েছে সেও কিন্তু সেই পেনশনটার অন্তর্ভুক্ত হয় এবং সেও সেই পেনশনটা পায়। কিন্তু যদি এমপিওভুক্ত হয়, যেহেতু এটা এমপিওভুক্ত, এক্ষেত্রে কিন্তু পেনশন পাবে না, নর্মালি এককালীন একটা যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা পাবে। দেখা যাবে যে চাকরি করতে করতে গ্রেড উন্নয়নের ক্ষেত্রে বা চাকরির যে বেতন আছে বেতন বৃদ্ধি করতে করতে ধরে নেন এখানে 35,000 টাকা হলো বেতন। তো 35,000 টাকা যদি হয়ে যায় তাহলে দেখা যাবে যে এখানে মোটামুটি 25 বা 30 লাখের মতো একটা টাকা এককালীন পেয়ে যাবে। 25 বা 30 এটা সামথিং কম বেশি হতে পারে, একুরেট হিসাবটা এই মুহূর্তে আমার কাছে নেই। 25 বা 30,000 টাকা এরকম একটা 25 বা 30 লক্ষ টাকা একবার একটা এককালীন পেয়ে যাবে, কিন্তু পেনশন আলাদা করে পাবে না। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এর পরের বিষয় হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন। এই বিষয়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি এইচএসসি পাশ করে যেহেতু পরীক্ষাতে অংশগ্রহণ করবেন তো পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকা দরকার আছে। এক্ষেত্রে সুবিধাটা কি, অনেকেই আছে যারা অনার্সে হয়তো বা রানিং লেখাপড়া করতেছে, এই রানিং লেখাপড়া করার ক্ষেত্রে এই চাকরি অর্থাৎ নিবন্ধনের এই স্কুল পর্যায়ে 2তে যদি চাকরি পেয়ে যায় তাহলে চাকরি পাওয়া অবস্থায় লেখাপড়াটা কন্টিনিউ করতে পারবে। লেখাপড়াটা কন্টিনিউ করার পাশাপাশি দেখা যাবে পরিবারের জন্য সে একটা এফোর্ট দিতে পারবে এবং পাশাপাশি কী করতে পারবে, পাশাপাশি সে অবশ্যই অনার্সটা শেষ করার পর অন্য অন্য চাকরির জন্য আবারও অ্যাপ্লাই করে সেখানে যুক্ত হতে পারবে। তার মানে আগে থেকে যদি একটা চাকরি থেকেই যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনার ওই যে হ্যাসেলটা আছে লাইফের যে একটা অনিশ্চয়তার ভাব আছে চাকরি পাবো কি না, সেই অনিশ্চয়তাটা কিন্তু আর থাকবে না। অলরেডি একটা চাকরি আছে, আরেকটা চাকরির জন্য প্রিপারেশন নেবেন, টেনশন কম থাকবে, প্রিপারেশন ভালো হবে এবং অন্য চাকরি পেতেও সুবিধা হবে। আর যেহেতু আগে থেকেই আপনি চাকরির পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা অর্জন করছেন এবং চাকরি পাওয়ারও অভিজ্ঞতা অর্জন করছেন, তো আপনার পড়াশোনাও যেহেতু একটু কম বেশি করতে হয়েছে যার কারণে আপনার এই বিষয়গুলোতে অভিজ্ঞতাও থাকবে। এটা কিন্তু খারাপ কিছু না, এটা অবশ্যই আমি বলবো এটা প্রত্যেকেরই ট্রাই করা দরকার যারা আসলে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন। আগে যদি এই ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ট্রাই করেন, পরে আস্তে আস্তে আপনি স্কুল পর্যায়ে আপনি ট্রাই করতে পারেন অথবা কলেজ পর্যায়েও ট্রাই করতে পারেন। এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনারা যদি শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে তাহলে আপনি শুরুতে এটা ট্রাই করতেই পারেন। এমনকি যারা অনার্স মাস্টার্স পাস করেছে তারাও কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে স্কুল পর্যায়ে 2তে অ্যাপ্লিকেশন করে এবং স্কুল পর্যায়ে 2তে পরীক্ষা দিয়ে থাকে, কারণ এখানকার পরীক্ষা পদ্ধতিটা অন্য অন্য জায়গার তুলনায় একটু কম হয়। কারণ এখানে এইচএসসি পাশই নেওয়া হচ্ছে যেহেতু তাদের মেধা মেন্টালিটির অনুযায়ী এখানে প্রশ্ন সাজানো হয়। তো মূলত এখানে মাথায় রাখতে হবে পরীক্ষা হয় মূলত দুইটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে এমসিকিউ পরীক্ষা আর একটা হচ্ছে সিকিউ পরীক্ষা। এমসিকিউ পরীক্ষা এটাকে বলা হয় প্রিলি, আর সিকিউ পরীক্ষা এটাকে বলা হয় রিটার্ন। এটা অনেকেই হয়তো বা জানেন আপনারা। তো প্রিলিতে নর্মালি যারা স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে যেখান থেকেই পরীক্ষা দেখ না কেন এখানকার মার্ক বিভাজন বা এখানকার যে আপনার প্রশ্নের দেখা যাচ্ছে একটা সাবজেক্টরি প্রশ্ন আছে একই রকমই আসে, তবে প্রশ্নগুলো কিন্তু ভিন্ন ভিন্ন আসে। স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে সবগুলো প্রশ্ন কিন্তু একরকম না, আলাদা আলাদা প্রশ্ন আসে। তো এখানে বাংলায় থাকে মনে করেন যে আপনার 25 মার্কের, ইংরেজিতেও থাকে 25, গণিত এখানে ম্যাথে থাকে 25,
আর এখানে জিকে বা আমরা যেটাকে সাধারণ জ্ঞান বলে থাকি এখানেও 25 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এই যে 100 মার্ক, এই 100 মার্কের ভিতরে আপনার কত মার্ক পেলে আপনি এই প্রিলিতে টিকবেন? এটা কিন্তু একটা পাস মার্ক আছে। 100 মার্কের ভিতর আপনি যদি শুধু 40 মার্ক তুলতে পারেন তাহলেই কিন্তু এখানে টিকে যাবেন। এখন কোন সাবজেক্ট থেকে কত পেলে পাস মার্ক হবে? দেখুন এই 4টা সাবজেক্টের ভিতর যে কোনো সাবজেক্ট ধরে আপনি যদি শুধু 40 মার্ক পান তাহলেই আপনি এখানে টিকে যাবেন, অর্থাৎ এমসিকিউ এ টিকে যাবেন। আর এটাই কিন্তু সবচেয়ে কঠিন সেক্টর পার হওয়ার জন্য এমসিকিউ। এখানেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ প্রার্থীরা ফেল করে ফেলে। তো আপনারা কি করতে পারেন, এই যে 40 মার্কের জন্য আপনারা যদি এই যে সাবজেক্টে বেশি জানেন বা যে সাবজেক্টের জ্ঞান বেশি আপনাদের আছে শুধুমাত্র সেই সাবজেক্টগুলো যদি অ্যান্সার করে দিয়ে আসেন, অন্য ধরুন আপনি ইংলিশে খুব দুর্বল বা ম্যাথে খুব দুর্বল, সেই 2টা সাবজেক্ট বা একটা সাবজেক্টে আপনি অ্যান্সারই করেননি, তারপরেও আপনার 40 হয়ে গেছে, কখনোই ফেল হবে না, আপনাকে কিন্তু প্রিলিতে টেকানো হবে। তো সুতরাং এখানে একটা বিশেষ সুবিধা আছে। এই প্রিলিটা হচ্ছে কি, প্রিলিটা আপনার একটা স্টেপ অতিক্রম করার বিষয়, যে আপনি একটা স্তর থেকে আরেকটা স্তরে যাবেন। অর্থাৎ প্রিলি যারা পাস করবে তারা সিকিউ বা রিটার্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, মানে এটা পরীক্ষা পদ্ধতির প্রাথমিক ধাপ। তো এইখানে পাস করার পর আপনাদেরকে কী করতে হবে, সিকিউর জন্য প্রস্তুতি নিতে হবে বা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে এখানে কিছু ভিন্নতা আছে। স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের জন্য আলাদা আলাদা প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন কাঠামো তৈরি করা হয়, কারণ যারা যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে তাদের সেই সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন হয়ে থাকে। তবে স্কুল পর্যায়ে 2তে যারা পরীক্ষা দেয়, এইচএসসি পাস করে যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে এখানে 2টা সাবজেক্টের শুধুমাত্র পরীক্ষা হয়। খুব ইজি বিষয়, কিন্তু 2টা সাবজেক্টের ভিতর একটা হচ্ছে বাংলা ব্যাকরণ, বাংলা গ্রামার, আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার। এই 2টা সাবজেক্টের পরীক্ষা হবে। বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ এখানে 50 মার্কের পরীক্ষা দিতে হবে এবং ইংরেজি গ্রামারে 50 মার্কের পরীক্ষা দিতে হবে। এই টোটাল এখানেও দিতে হবে আপনাকে 100 মার্কের পরীক্ষা। এই যে 100 মার্কের পরীক্ষা দেবেন আপনি, তাহলে কথা হচ্ছে এখানে আপনি কত মার্ক পেলে আপনার চাকরিটা নিশ্চিত হবে। দেখুন নর্মালি সাবজেক্টের ওপর ভেরি করে, তবে নর্মালি যারা স্কুল পর্যায়ে 2তে দেয় বিগত বছরগুলোতে অ্যানালাইসিস করে এবং বিভিন্ন প্রার্থী যারা আসলে পরীক্ষা দেওয়ার পর চাকরিতে টিকছে এবং চাকরি করতেছে অলরেডি, তাদের সাথে যোগাযোগ করে দেখা গেছে কারো কারো ক্ষেত্রে কোনো কোনো বছর এটা এই 100-র ভিতর 60 মার্ক পেলেই টিকে গেছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে 65 মার্ক পেয়েও টিকছে। নর্মালি এটা কেউ যদি 70 মার্ক তুলতে পারে এইখানে, তাহলে দেখা যাবে চাকরি নিশ্চিত, একেবারেই নিশ্চিত। 60 মার্ক তুললেও মোটামুটি নিশ্চিত হওয়া যায়, তবে 70 মার্ক যাদের থাকবে তাদের এই শিক্ষক নিবন্ধনের চাকরিটা নিশ্চিত হয়ে যায়। তো এখানে 70 মার্কের পরে আবার কি হবে, আবার এখানে 20 মার্কের কিন্তু আপনাকে ভাইবা দেওয়া হবে। তো এই যে 20 মার্ক নেওয়া হচ্ছে, এই 20 মার্কটা কিন্তু মোটামুটি সবাই কম বেশি পারে। কেন পারে? কারণ হচ্ছে যখন আপনি ভাইবাতে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণের জন্য আলাদা মার্ক আছে। আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ তার উপর শিক্ষকরা একটা মার্ক দিয়ে থাকে, আপনাকে কিছু প্রশ্ন ধরবে তার উপর অল্প কিছু মার্ক থাকে। তো টোটাল মিলে দেখা যায় যে এখানে 70 পাইলে এই যে এখানে আর আপনার ভাইবার জন্য আলাদা করে কোনো টেনশন করতে হয় না। মোটামুটি ভাইভাতে একটা মার্ক পাবেন, 2টা মিলে অ্যাড করে দেখা যাবে যাদেরটা বেশি হবে তারাই এখানে চাকরি পাবে। তো এখানে আবার ব্যাপার আছে, চাকরি এখানে পরীক্ষা দিলেই যে চাকরি হবে তা না, এখানে এর পরবর্তীতে একটা কাজ করবে, তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। আপনারা দেখবেন যে বর্তমানে কিন্তু 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতেছে, খেয়াল করে দেখবেন। আর এই গণবিজ্ঞপ্তিগুলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয় সেই পরিমাণ শূন্যপদ কিন্তু পূরণই করা যায় না, কারণ অধিকাংশগুলো এখানেই ফেল করে। এই ফেল করার কারণেই এই শিক্ষক শূন্যপদ থাকা সত্ত্বেও সরকারের বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের এনটিআরসি থেকে পরীক্ষা নেওয়া হয়, যেহেতু তারা এখানে শূন্যপদ পূরণই করতে পারে না, এরকম একটা বিষয়। তার মানে এখানে কিন্তু হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে, প্রায় 1 লক্ষেরও বেশি মনে হয় শূন্যপদ এই মুহূর্তে রয়েছে। তো এই যে এখানকার আপনার যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, গণবিজ্ঞপ্তি, তখন কি হবে, তখন দেখা যাবে আপনি যখন শিক্ষক নিবন্ধনে এখানে পাস করছেন, এখানেও কিন্তু 40 মার্ক পাস, 40 মার্ক পাস করার পর এখানে 70 মার্ক পেলে চাকরি পাবেন আমি বলছি, তবে পাস মার্ক কিন্তু 40। ধরুন আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন তখন একটা মার্ক পেয়েছেন, এখন আপনাকে কলেজ চয়েস দিতে হবে যে কোন কোন কলেজগুলোতে আপনি আসলে শিক্ষকতা করতে চান। মূলত সারা বাংলাদেশ থেকেই কোন কলেজে কতটি বা কোন স্কুলে কতটি শূন্য পদ রয়েছে, আমরা যেহেতু স্কুল নিয়ে কথা বলতেছি তার মানে স্কুল চয়েস দিতে হবে, কোন স্কুলে কতটি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের তালিকা
তালিকা প্রকাশ করবে। আর সেই তালিকা দেখে দেখে আপনাকে কী করতে হবে, চয়েস দিতে হবে। আপনি যখন চয়েস দিবেন, চয়েস দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যারা যারা ওই স্কুলে চয়েস দিয়েছে তাদের মধ্যে থেকে যারা সর্বোচ্চ মার্ক পেয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনার পাশেই একটা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে ধরুন 2টা সিট ফাঁকা আছে। এখন 2টা সিট ফাঁকার মধ্যে আমি এমনি এক্সাম্পল হিসেবে বলতেছি, সারা বাংলাদেশে তো হিউজ পরিমাণ সিট ফাঁকা আছে, তো আমি এক্সাম্পলের জন্য কম সংখ্যকভাবে আপনাদের বুঝে দেওয়ার জন্য বলতেছি। 2টা সিট ফাঁকা আছে, এই 2টা সিটে কী হবে, দেখা যাবে যে কতজন আবেদন করছে সেটা তারা দেখবে। যতজন আবেদন করছে তাদের মধ্যে থেকে যারা সর্বোচ্চ মার্ক পাচ্ছে তাদের 2 জনকে নেওয়া হবে। তো এরকম আপনি অনেকগুলো স্কুলে চয়েস দিতে পারবেন, সেগুলোর ভিতর থেকে কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে আপনার চাকরি হয়ে যাবে। যদি আপনি 70 মার্ক তুলতে পারেন বা 60 মার্ক তুলতে পারলেও আপনার চয়েস অনুযায়ী কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাবে। তবে এখানে 5 মার্ক মাথায় রাখতে হবে, 40 মার্ক। তবে 40 মার্ক দিয়ে চাকরি হয় না, এটা নর্মালি কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে 40 মার্কেও চাকরি হয়ে যায়। সেগুলো আলাদা বিষয়, আলাদা ব্যাপার, কারণ কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে আলাদা আলাদা করে সাবজেক্টের ওপর নিয়োগ দেওয়া হয়। যেহেতু সেই সাবজেক্টগুলোতে দেখা যায় যে প্রার্থী থাকে না, প্রার্থী না থাকার কারণে প্রার্থী পূর্ণ করা সম্ভব হয় না বা শূন্যপদ পূর্ণ করা সম্ভব হয় না, তখন শুধুমাত্র যারা পাস করছে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়। আশা করছি আজকের যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে সেই ভিডিওটার পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপরও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একা তো সবগুলো কমেন্টের উত্তর লিখে লিখে দিতে পারবো না, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও যারা সে সম্পর্কে জানেন বা এই সম্পর্কে জানেন, তারাও নিজেরা যদি দেখেন কোনো একটা প্রশ্নের অ্যান্সার আপনি জানেন, তাহলে আপনি সেখানে একটু রিপ্লাই দিয়ে উত্তরটা দিয়ে দিবেন। এটা আসলে মানবিক কাজ, এই কাজটা খারাপ কিছু না। আপনি যে বিষয়টা জানেন সেটা অন্যকে জানাতে পারতেছেন, এটা অনেক ভালো বিষয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা যাচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।